ওয়েলকাম টু আওয়ার পেন্টাগন একাডেমি। আজকের আমরা নিয়ে এসেছি ম্যাথ প্র্যাকটিস সেট 1। তোমরা সবাই জানো যে কোনো সিরিজের প্রথম 4-5টা ভিডিওর কন্টেন্ট একদমই লেভেল বেস্ট থাকে, আর এটা আমাদের প্রথম প্র্যাকটিস সেট। তার মানে বুঝতেই পারছো যে কত ভালো ভালো অঙ্ক এখানে আছে। তো এরকম ভালো ভালো অঙ্ক তোমরা আমার মতো স্মার্ট নিয়মে যদি করতে চাও তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলো আমার প্রথম অঙ্কটা দেখে নিই। বলেছে কোনো জিনিসের দাম 33.33% বাড়ানো হলে তবে ব্যবহার কত শতাংশ কমাতে হবে, তাতে মোট খরচ একই থাকে। এখানে বলেছে যে মোট খরচ একই থাকে, তাহলে আমরা একটা জিনিস জানি যে মোট খরচ যখন একই থাকে তখন দামের অনুপাত আর ব্যবহারের অনুপাত সম্পূর্ণ ব্যস্ত সম্পর্কে থাকে, বা আমরা বলতে পারি উল্টে যাবে। তাহলে আমার দাম বলেছে 33.33% বাড়ানো হলো, মানে কত? 33.33% মানে কত? 1/3। তার মানে আগে যদি দাম 3 টাকা হয়, এখন 1 টাকা বেড়ে 4 টাকা হয়েছে। তাহলে দামের রেশিও যদি 3:4 হয়, তাহলে ব্যবহারের রেশিও হবে 4:3। তাহলে এখানে বলেছে যে তাহলে ব্যবহার কত কমাতে হবে। তুমি বলো ব্যবহার কতটা কমেছে? বলবে 1 কমেছে। আচ্ছা, কতর মধ্যে? বলো আগে 4 ছিল, তার মধ্যে 1 কমেছে, তার মানে কত? 4 থেকে কমেছে। তাহলে তাহলে যার থেকে কমে সেটা নিচে থাকে, তাহলে 4 থেকে 1 কমেছে, তাহলে কত পার্সেন্ট কমেছে? বলবে 100। তাহলে কাটাকাটি করলে 25%। তাহলে ব্যবহার কমেছে কত? 25%, যেটা অপশান বিতে আছে। যাক, অপশান ডিটা কোথায় গেল? হ্যাঁ, কিছু একটা করে নাও। 35%। চলো নেক্সট। বলেছে যে 12টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার কত? তাহলে কি বলেছে? 12টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে লেখো 12টি দ্রব্যের ক্রয় মূল্য, ধরে লেখো 12 সিপি। ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস, তাই সিপি লিখলাম। এবার বলছে যে 10টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে লেখো 10টি দ্রব্যের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে এসপি, তাই লিখলাম এসপি। তাহলে 10 এসপি, 10টা দ্রব্যের বিক্রয় 10 এসপি। এরা সমান বলেছে, তার মানে কি 12 সিপি সমান সমান 10 এসপি। তাহলে আমি সিপি, এই এসপিটাকে এদিকে নিয়ে আসলাম, সিপি এসপি একদিকে নিয়ে আসলাম। তাহলে এটা আমি বলতে পারি যে এদিকে 10 আছে, এদিকে 12টা গুণে ছিল, এদিকে ভাগে চলে গেল। কাটাকাটি করলে 5-এর 6। তাহলে সিপি হচ্ছে 5 টাকা, এসপি হচ্ছে 6 টাকা। তাহলে আমি বলতে পারি ক টাকা লাভ? বলবে 1 টাকা লাভ। কত পার্সেন্ট লাভ বলেছে? লাভ সবসময় কার উপর নির্ভর করে? লাভ বা ক্ষতি সবসময় সিপির উপর। সিপি কত? বলে সিপি 5 টাকা। তাহলে 1/5 ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট? বলবে 20%, যেটা অপশান এতে আছে, অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, কি বলেছে? বলেছে 1 টাকা 50 পয়সা মোট মুদ্রার সংখ্যা 52টি, মানে 1 টাকার আর 50 পয়সার মোট মুদ্রার সংখ্যা 52টি। মূল্যের অনুপাত বলেছে 3:5, এটা 3:5। তাহলে বলেছে 1 টাকার মুদ্রা কতগুলো আছে? তাহলে লেখো 1 টাকার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা। ঠিক আছে, এটা হচ্ছে, এখানে আমরা একদম প্রথমে লিখি মুদ্রার অনুপাত। হ্যাঁ, মুদ্রা। তারপরে লিখি যে আমার মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে, আমি একদম নিচে লিখি মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত অনুপাত আর মাঝখানে লিখি পরিমাণ, মুদ্রার পরিমাণ বা মুদ্রার সংখ্যার অনুপাত। ঠিক আছে, পরিমাণের অনুপাত, পরিমাণ বা সংখ্যার অনুপাত। এবারে দেখো আমার এখানে মূল্যের অনুপাত বলে দিয়েছে 3:5, তাহলে এখানে 3:5। এবার তুমি বলো যে 1 টাকার মুদ্রা কটা থাকলে 3 টাকা হবে? বলবে 1 টাকার মধ্যে 3টে থাকতে হবে, তাই না? আচ্ছা, এবার তুমি বলো যে 50 পয়সার মুদ্রা কটা থাকলে 5 টাকা হবে? বলে 50 পয়সার মুদ্রা 10টা থাকতে হবে, তবে তো 5 টাকা হবে, তাই না? কারণ দুটো 50 পয়সা 1 টাকা, তারপরে 10টা 50 পয়সায় 5 টাকা। তাহলে তুমি বলো এই যে, তাহলে মোট মুদ্রার সংখ্যা কটা হলো? তাহলে 3টে আর 10টা সব মিলিয়ে মোট সংখ্যা হলো 13টা। এবার ওখানে বলে দিয়েছে দেখো যে মোট মুদ্রার সংখ্যা 52টি। তাহলে এই 13র ভ্যালুটা ওরা বলছে 52। তাহলে কত গুণ? বলবে 4 গুণ, তাই না? এবারে বলেছি 1 টাকার মুদ্রার সংখ্যা কত? 1 টাকার মুদ্রার সংখ্যা আমার কটা ধরেছিলাম? 3টে। তাহলে দেখো 13র ভ্যালু যদি 52 হয়, তাহলে কত গুণ? 4 গুণ। তাহলে 3-এর সাথেও যদি আমি 4 গুণ করি, তাহলে অরিজিনাল ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে 3-4 12। তাহলে 1 টাকার মুদ্রা কত ছিল? 12টা। যদি বলতো 50 পয়সার মুদ্রা কত, তাহলে বলতে 50 পয়সার মুদ্রা এর সাথেও 4 গুণ, 4 10-এ 40। তাহলে বলতে 10 টাকা, এই 50 পয়সার মুদ্রা 40টা আছে। সব মিলিয়ে দেখো মুদ্রার সংখ্যা 40 আর 12 52, যেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, যাই হোক আমাদের এখানে 1 টাকার মুদ্রা চেয়েছে, মানে 12 আমাদের সঠিক উত্তর হবে। চলো নেক্সট। বলেছে বৃহত্তম সংখ্যা 2, 3 এ
6-8b খুঁজুন যেটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। খুবই ভালো একটা অঙ্ক। 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের জানতে হবে যে 3 দ্বারা বিভাজ্য কোনগুলো। বিভাজ্যতার সূত্রে সবসময় পড়ে থাকি সাম অফ ডিজিট যদি 3, 6, 9 এগুলো হয় তাহলে আমাদের এটা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি সাম অফ ডিজিট যদি 9 হয়, যদি সাম অফ ডিজিট যদি 9 হয় তাহলে এটা আমার 9 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, কারোর মনে হতে পারে যে 12 হতে পারে, 15 হতে পারে। দেখো 12, 15 এগুলো হতেই পারে, কিন্তু 12, 15টাকে সাম অফ ডিজিট মানে তো একটা ডিজিটে আনবো না। তো এটা কত? এটা তো 3 হয়ে যাবে। এটা কত? 6 হয়ে যাবে। কেউ বলতে পারে 18, তাহলে 18টাও তো সাম অফ ডিজিট করলে 9 হয়ে যাবে, তাই না? তাই বলছি যদি 3, 6, 9 যদি 3, 6, 9 হয় সাম অফ ডিজিট তাহলে 3 দ্বারা, আর 9 শুধুমাত্র 9 হলে বলবে এটা 9 দ্বারা বিভাজ্য। এবার তুমি যোগ করে দেখো, এটা যোগ করলে তুমি কি পাবে। দেখো প্রথমে তুমি যেগুলো তুমি কাটতে পারো, আচ্ছা কাটার দরকার নেই, এটা তুমি যোগ করতেই থাকো। তাহলে বলবে 8 8 16 1 17, 17 6 23, 23 আর 8 21, 21 আর 3 24, 24 আর 2 26। তাহলে 26কে যদি আমি আবার যোগ করি তাহলে এটা হচ্ছে গিয়ে 8। তাহলে 8 তো না 3 দিয়ে যায় আর না 9 দিয়ে যায়, তাহলে এই অপশানটা তো আমার হবেই না। আচ্ছা তারপরে দেখো বলবে সাথে সাথে 14 1 15, 15 6 21, 21 আর সাথে 28, 28 আর 2 30 আর 3 33। তাহলে 33কে যদি আমি যোগ করি তাহলে 3 3 6। তার মানে এটা 3 দিয়ে যাবে কিন্তু 9 দিয়ে যাবে না। আমার তো সেটাই বলেছে, তার মানে এটা হতে পারে। কিন্তু এটা আমি অপশান নিলাম না, তার কারণ কি? কারণ এখানে হচ্ছে বৃহত্তম সংখ্যা, এর থেকেও কিন্তু বড় বড় দুটো সংখ্যা আছে, তাই আমি এটাকে বলতেই পারি যে এটাই উত্তর হবে। আরও আমাকে চেক করতে হবে। তাহলে এটা বলো, বলবে 8 5 13, 13 3 19, 19 আর 9 28, 28 2 30, 3 33। তাহলে এটাও 33 হচ্ছে। তাহলে এটাও 6, তার মানে এটাও 3 দিয়ে যাবে কিন্তু 9 দিয়ে যাবে না, মানে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে এটা দেখে নিই। 8 8 16, 16 6 22, 22 3 25, 25 2 27, 27 10 37 থেকে 1 কম হলে 36। তাহলে 36 যদি ডিজিট সাম করি তাহলে 9। তাহলে 9 তো 3 দিয়েও যায় আবার 9 দিয়েও যায়, তাহলে এটা হবে না। তাহলে এই দুটোর মধ্যে আমার আনসার হবে, দুটোর মধ্যে কোনটা হবে? যে বড়। দেখো দুজনের মধ্যে এ কিন্তু বড়, এই অপশান সি ইজ দ্য আমাদের কারেক্ট আনসার। সি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। চলো, এটা কিন্তু খুব ভালো অঙ্ক ছিল, খুবই ভালো অঙ্ক। ঠিক আছে, নেক্সট বলেছে কি, 5এরটা বলেছে 60 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 4:1। মিশ্রণ থেকে কত লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে পাত্রে দুধ ও জল হবে 3:2। দেখো এটা কিন্তু খুবই ভালো একটা অঙ্ক। 60 লিটার একটা মিশ্রণ ছিল যেখানে দুধ এবং জলের অনুপাত ছিল, মিল্ক আর ওয়াটার ছিল 4:1। এবার বলছে মিশ্রণ থেকে কত লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালবো। ধরো তুমি ভাবলে যে আমি ধরো এক্স লিটার মিশ্রণ তুলে নেবো। যদি তুমি এক্স লিটার মিশ্রণ তুলে নাও তাহলে তোমাকে এক্স লিটারই জল অ্যাড করতে হবে, ঠিক আছে? কিন্তু তুমি এটা জানো যে আমি মিশ্রণ তুলে নিচ্ছি, মানে আমার এখানে যে মিশ্রণটা পড়ে আছে তার অনুপাতও কিন্তু সেই 4:1। তার কারণ আমি তোলার সময় কিন্তু জল বেশি বা দুধ বেশি তুলছি না, আমি জাস্ট মিশ্রণ তুলে নিচ্ছি। তার মানে কিন্তু আমার আগের অনুপাত আর এখন অনুপাত কিন্তু সেম আছে, পরিমাণে কমে গেলেও অনুপাত সেম, তাই না? তাহলে 4:1ই থাকবে। এবার বলেছে আমি এবারে যতটা মিশ্রণ তুলেছি ততটা জল অ্যাড করে দিয়েছি, তার ফলে আমার অনুপাত হয়ে যাচ্ছে দুধ আর জলের অনুপাত 3:2। 3:2। এবারে তুমি বলো আমি তো জল অ্যাড করেছি, দুধ তো অ্যাড করিনি, তাহলে দুধ কেন চেঞ্জ হলো? তাহলে দুধটাকে সেম করতে হবে। তাহলে 3 আর 4কে সেম করতে গেলে আমি 3কে 4 দিয়ে গুণ করবো আর 4কে 3 দিয়ে গুণ করবো। তাহলে অনুপাত দুদিকে ব্যালেন্স করার জন্য তাহলে এদিকেও 3 আর এদিকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এদিকে কত হলো 12 আর এদিকে কত হলো 12। তাহলে দুধ তো 12 12 ঠিক হয়ে গেল, তা সমান হয়ে গেল, মানে অঙ্কটা আমাদের ঠিক হচ্ছে। এবার দেখো আগে জল ছিল 3 আর এখন জল হয়েছে 8। তাহলে জল কতটা মিশিয়েছি গো? বলবে আমি 5 মিশিয়েছি জল। কতটা মিশিয়েছি? 5 ইউনিট জল মিশিয়েছি। এবারে আমাকে তো বলেছে যে কতটা জল তুলতে হবে, তাই না? তাহলে এই 5-এর ভ্যালুটা আমার জানতে হবে। তার মানে কি যতটা তুলেছি, যতটা মিশ্রণ তুলেছি ততটাই তো জল অ্যাড করেছি। তার মানে আমি যদি 5 জল অ্যাড করি মানে 5 মিশ্রণে তুলেছিলাম, মানে এই 5-এর ভ্যালুটাই জানতে হবে। কী করে বার করবো? দেখো তুমি একটা জিনিস দেখো যে আমার এখানে দুধ হচ্ছে 12 আর জল হচ্ছে 8, তাহলে সব মিলিয়ে কত? দুধ আর জল সব মিলিয়ে বলবে 20। এই 20-র ভ্যালুটাই তো 60। তার কারণ কি আগে আমার 60 ছিল মানে একদম শেষে গিয়েও তো 60 থাকবে, কারণ আমি যা মিশ্রণ তুলেছি তাই জল যোগ করে দিয়েছি, মানে শুরুটা শেষেটা কিন্তু সেম। তার মানে এই 20-র ভ্যালু যদি 60 হয় তাহলে কত গুণ? বলবে 3 গুণ। তার মানে এই 5-এর সাথেও যদি তুমি 3 গুণ করো, 3 5
15, তার মানে তুমি 15 লিটার মিশ্রণ তুলে 15 লিটার জল অ্যাড করেছিলে, তাহলে উত্তর কত হবে? বলবে অপশান সি, 15 লিটার। চলো, এটা কিন্তু খুব ভালো অঙ্ক ছিল। নেক্সট কি বলেছে দেখো, এটা একদম একটা সিম্পলিফিকেশান দিয়েছে। তো আমরা দেখো এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, +45 -45, এখানেই কেটে দাও, এটা নিয়ে ঝামেলা করার দরকার নেই। তো এটা কত হবে? বলবে 7 9 63 -7 হলো। আচ্ছা, এটা কত? 3 7 21, 21 +5 -7, আর এখানে কত আছে? +4 5 20, তাই তো? তাহলে কত হচ্ছে? 20 20 40, আগে 41, 41 আর 5 46, 46 থেকে 7 বাদ গেলে তাহলে হবে আমার 39, অপশান সি। চলো নেক্সট কি বলেছে? বলেছে কোনো মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? দেখো, একটা মূলধন যেটা 4 বছরে দ্বিগুণ হচ্ছে, আমি ধরো তুমি 1 টাকা রেখেছিলে, সেটা 4 বছর পরে গিয়ে 2 টাকা হবে। মূলধন দ্বিগুণ হওয়া মানে কি? সুদ আসলে 2 টাকা হবে। তার মানে এটা যদি আমার আসল হয়, তাহলে এটা আমার সুদ আসল, এটা আমার সুদ আসল, তাই না? তাহলে 1 টাকা সুদ আসলে 2 টাকা হয়, তাহলে আমার সুদ কত? তাহলে আমার সুদ কত? সুদ বলবে যে এখান থেকে 2 থেকে 1 বাদ দিলে 1 টাকা সুদ। এবার 1 টাকা সুদ পেতে আমার কত সময় লাগছে? দেখো বলছে 4 বছর সময় লাগছে, তাহলে 1 টাকা সুদ পেতে আমার যদি 4 বছর সময় লাগে, এবারে বলেছে তাহলে কত বছরে 4 গুণ হবে? আচ্ছা, 4 গুণ হওয়া মানে কি? বলবে 1 টাকা রাখলে আমি 4 টাকা পাবো, তাহলে আমার এখানে সুদ কত? এখানে সুদ কত? বলে এখানে সুদ আমার 3 টাকা। তুমি বলতে পারবে না যে 1 টাকা সুদ পেতে যদি 4 বছর লাগে, তাহলে 3 টাকা সুদ পেতে কত বছর লাগে? বলে 12 বছর, কারণ 1 টাকা পেতে 4 বছর, 2 টাকা পেতে 8 বছর, 3 টাকা পেতে 12 বছর, তাহলে কত বছর সময় লাগবে? বলে 12 বছর। হয়ে গেল, একদম সুন্দর করে বলে দিলাম, খুবই সুন্দর করে বললাম। চলো নেক্সট কি বলেছে? একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে 14 সেকেন্ড সময় নেয় এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় নেয়, তাহলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত? আচ্ছা দেখো কি বলেছে, বলেছে একটা ট্রেন 50 মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে 14 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে যখন একটা ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে, তখন কিন্তু সে প্ল্যাটফর্মের লেন্থ প্লাস তার নিজের লেন্থটাও অতিক্রম করে, প্ল্যাটফর্ম লেন্থ প্লাস ট্রেন লেন্থ এইটা পুরোটাই অতিক্রম করে। এই পুরোটা অতিক্রম করতে সময় নিচ্ছে 14 সেকেন্ড, তাই না? 14 সেকেন্ড। এবার বলছে সে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে একটা ট্রেন যখন একটা ব্যক্তিকে অতিক্রম করে, তখন কিন্তু সে শুধু তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে। তাহলে শুধু নিজের দৈর্ঘ্য মানে শুধু ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে নিচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা, তাহলে এইটা অতিক্রম করতে তার এই যে 4 সেকেন্ড বেশি সময় লাগছিল, মানে কি সে এই 50 মিটার অতিক্রম করতে 4 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে আমি বলতে পারি তো যে 4 সেকেন্ডে সে 50 মিটার অতিক্রম করে, তাই না? 4 সেকেন্ডে সে 50 মিটার অতিক্রম করে। আমার বলেছে ট্রেনটির গতিবেগ কত, ঘন্টায় জানতে চেয়েছে। তাহলে তুমি আগে বের করো যে সে 1 সেকেন্ডে কতটা যায়। তাহলে দেখো 4 সেকেন্ডে যদি 50 যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? বলে 50/4। তবে এটা আমার কিসে আনসার এলো? এটা আমার এলো মিটার পার সেকেন্ড, কিন্তু আমার জানতে চাইছে ঘন্টায়, মানে কিলোমিটার পার আওয়ারে জানতে চাইছে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যেতে গেলে কী করবে? বলবে 18/5 দিয়ে গুণ করবে, কারণ বড় এককে যেতে গেলে আমার ওপরে বড়টা রাখতে হবে, আর ছোট এককে যেতে গেলে আমাকে নিচে ওপরে ছোটটা রাখতে হবে, তাই তো? তাহলে আমি যেহেতু বড় এককে যাবো, সেহেতু আমি ওপরে বড়টা রাখবো। তাহলে কাটাকাটি করলে কত হবে? বলে 5 10 50। তাহলে যদি আমি কাটাকাটি করি 5 2 9, তাহলে 5 9 45। বলবো ট্রেনটি ঘন্টায় কত কিমি যাচ্ছিল? না 45 কিমি যাচ্ছিল। ঠিক আছে, চলো নেক্সট দেখো, বলেছে 5,000 টাকার 8% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? দেখো 8% হারে যদি 2 বছর, 8% হারে 2 ইয়ার্স, সিম্পল ইন্টারেস্ট কত হলে? বলবে 8% 8% মানে 8 দোকানে 16%। এটা কি হতো? এটা বলতে সিম্পল ইন্টারেস্ট 16% হতো। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? কিছুটা বেশি হবে। সেই কিছুটাটা কত? দেখো এই ধরনের ক্ষেত্রে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ বার করবো কীভাবে? দেখো 8% 2 বছর, তো প্রথমে তুমি এই দুটোকে গুণ করো, বলবে 8 দোকানে 16। তাহলে এটা তো সরল সুদের জন্য, চক্রবৃদ্ধি সুদের জন্য একটু বেশি দিতে হবে। সেটা কতটা? কিছুই না, 2 বছর বলেছে, তাই আমি 8-এর স্কোয়ার করবো, আর এটা 64। এই 64কে আমি 100 দিয়ে ভাগ করবো, পার্সেন্টেজ তো 100 দিয়ে ভাগ করবো, করলে কত হচ্ছে? বলবে 0.64। তার মানে এইটাই কিন্তু বেশি দেবে,
এটাই বেশি দেবে। তাহলে আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতাম তাহলে সিআই আমার কত হতো? বলবে এই 16.64। এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 16। তাহলে আলটিমেট কতটা বেশি পাচ্ছি বলো তো? বলবে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই যে জায়গাটা। তার মানে তুমি বলতে পারো এই 0.64% আমি বেশি পাচ্ছি। তার মানে এটাই তো পার্থক্য, এটাই তো পার্থক্য, এটাই জানতে চেয়েছে। বলেছে 5,000 টাকার পার্থক্য কত? তাহলে 5,000 টাকার এত পার্সেন্ট পার্থক্য মানে কত? কী করে বের করবে? বলে এটা কোনো ব্যাপার হলো দাদা? বলে 5,000 এর 0.64%, পার্সেন্টেজ তুললে নিচে 100 আসে, আর এই পয়েন্ট তুললেও নিচে 100 আসবে। তাহলে যদি তুমি কাটাকাটি করো তাহলে একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, একটা শূন্য, তাহলে যদি কাটো 2, তাহলে 32 দুগুণে 64। তার মানে পার্থক্য কত টাকা হবে? 32 টাকা, যেটা অপশান বিতে আছে। ঠিক আছে, চলো নেক্সট। কি বলেছে? দুজন ব্যক্তি 700 মিটার একটা সেতু দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। দুজন ব্যক্তি 700 মিটারের ধরো একটা সেতু, এটা ধরো একটা 700 মিটারের সেতু, দুজন দুটো প্রান্তে দাঁড়িয়ে আছে, দুজন দুটো প্রান্তে দাঁড়িয়ে আছে। এবারে বলছে যদি তারা যথাক্রমে 15 মিটার প্রতি মিনিট এবং 20 মিটার প্রতি মিনিট বেগে একে অপরের দিকে এগিয়ে আসছে, তার মানে এও এদিকে আসছে, এও এদিকে আসছে, ঠিক আছে? ধরো মোনা আর সোনা দুজনের দিকে এগিয়ে আসছে। এবার বলছে যে একজন কতটা এগোচ্ছে, সে প্রত্যেক মিনিটে, ধরো মোনা প্রত্যেক মিনিটে 15 মিনিট এগোচ্ছে আর সোনা প্রত্যেক মিনিটে 20 মিনিট এগোচ্ছে। তাহলে বলতে পারি যে ওরা এক মিনিটে এই 15 + 20 মানে 15 + 20, তার মানে 35 মিটার করে এগিয়ে যাচ্ছে ওরা, প্রত্যেক মিনিটে 35 মিটার করে এগিয়ে যাচ্ছে। বলেছে তারা একে অপরকে কখন তাদের একে অপরকে কখন দেখতে পাবে বা তাদের কখন দেখা হবে? কখন দেখা হবে বলতো? যখন তারা দুজনে মিলে এই 700 মিটার পথটা অতিক্রম করবে, মানে ধরো এরকম একটা জায়গাতে যখন অতিক্রম করবে। তাহলে কখন অতিক্রম করবে? দেখো 700 মিটার পথ তাদের অতিক্রম করতে হবে, তারা প্রত্যেক মিনিটে এত মিটার যায়, তাহলে সময় কত লাগবে? তাহলে আমরা জানি কি যে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড, তাই না? তাহলে দেখো, তাহলে ডিস্টেন্স কত? এই 700 মিটার ডিস্টেন্স অতিক্রম করবে, আর স্পিড কত? সে 1 মিনিটে যায় 35 মিটার, তখন এটাই স্পিড 35 মিটার পার মিনিট। এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে করলে কত হবে? বলবে 20। তার মানে তাদের 20 মিনিট পরে মনা আর সোনার দেখা হবে। ঠিক আছে, চলো নেক্সট। 11টা কি বলেছে? বলেছে একটি ক্লাব এর 25 জন সদস্যর গড় বয়স 27 বছর। একজন সদস্য অবসর নেওয়ার প্রত্যেকের বয়স 1 বছর করে হ্রাস পায়। অবসরপ্রাপ্ত সদস্যের বয়স কত ছিল? একটি ক্লাবে 25 জন সদস্য ছিল, একটা ক্লাবে 25 জন সদস্য ছিল, যাদের গড় বয়স ছিল 27। বলছি একজন সদস্য চলে গেছে, তাহলে এখান থেকে একটা জিনিস বোঝো, গড় বয়স 27 মানে প্রত্যেকের কিন্তু 27 27 27 27 করে আছে। এই 25 জনের প্রত্যেকের কিন্তু 27 27 করে আছে, এটা গড়। কেউ 27-এর থেকে বড়, কেউ 27-এর থেকে ছোট, এরকম হলেও গড়ে কিন্তু প্রত্যেকের 27 করে আছে। এবারে বলছে যে একজন চলে গেছে, যার ফলে ওদের প্রত্যেকের 1 বছর করে হ্রাস পেয়েছে। তার মানে যে চলে গেছে সে নিশ্চয়ই বুড়ো কেউ ছিল, প্রত্যেককে 1 করে হ্রাস করে দিয়েছে, মানে যে বড় ছিল, যে চলে গিয়েছে সে কিন্তু অনেক বড় ছিল এদের থেকে, তাই না? তাহলে তুমি বলো, যদি একজন চলে যায় তাহলে আলটিমেট কজন পড়ে থাকে? একজন চলে গেলে আলটিমেট 24 জন পড়ে থাকে, তাই না? তাহলে প্রত্যেকের 1 করে হ্রাস পাওয়া মানে আলটিমেট কত হ্রাস পেয়েছে বলো তো? আলটিমেট প্রত্যেকের 1 হ্রাস পাওয়া মানে আলটিমেট 24 বছর হ্রাস পেয়েছে, 24 বছর হ্রাস পেয়েছে। এবারে একটা জিনিস ভাবো, যে চলে গিয়েছে সে তো তার নিজের ভাগেরটা নিয়ে গিয়েছে, তার মানে যে চলে গিয়েছে সে কিন্তু 27 তার নিজের ভাগেরটা সে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়া সত্ত্বেও আরও এই 24 এক্সট্রা নিয়ে চলে গেছে, তবে তো এটা কমে গেল, এই 24 কমেছে। তাহলে যে গিয়েছে সে এই 27 নিয়ে গিয়েছে, আরও এক্সট্রা করে 24 নিয়ে গিয়েছে, তাহলে সব মিলিয়ে কত নিয়ে গিয়েছে? বলবে সব মিলিয়ে সে 51 নিয়ে গিয়েছে। তার মানে তার বয়স কত হলো গো? তার বয়স 51, একদম বয়স্ক লোক চলে গেছে গো। ঠিক আছে, নেক্সট চলো। আচ্ছা, 12টা কি বলেছে? বলেছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘন্টা। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘন্টা। তাহলে লেখো, আমাদের এখানে বোর্ড বলে দিয়েছে 10 কিমি/আওয়ার। এবার বলেছে স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি যায়। অনুকূলে বেগ, অনুকূলে, তাই না? অনুকূলে সে 10 ঘন্টায় 150 কিমি যাচ্ছে, তাহলে অনুকূলে বেগ কত?
বলবে 10 ঘন্টায় যদি 150 কিমি যায় তাহলে 1 ঘন্টায় যাবে 150/10 মানে 15 কিমি, তাই না? তাহলে অনুকূলে বেগ কত? বলে 15 কিমি পার আওয়ার। তাহলে অনুকূলে বেগের সূত্র কি? একটা আমরা জিনিস জানি তো, অনুকূলে বেগ মানে কি? বোট প্লাস স্ট্রিম, এটাই তো 15। বোট প্লাস স্ট্রিম এটাই তো 15। অনুকূলে বেগ বের করবো কি করে? বোট প্লাস স্ট্রিম করবো। এবার তুমি একটা জিনিস দেখো, বোট কিন্তু আমরা জানি, বোট কিন্তু জানি 10, তাহলে স্ট্রিম নিশ্চয়ই আমার 5, তবে তো 10 আর 5 মিলে 15 হবে, তাই না? তাহলে আমার স্ট্রিম নিশ্চয়ই 5। তাহলে এবার কি বলেছে? বলেছে যে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে দেখো, অনুকূলের বেগের সূত্র হচ্ছে বি প্লাস এস, আর প্রতিকূলের সূত্র কি গো? বলবে বি মাইনাস এস। প্রতিকূলে বি মাইনাস এস, তার কারণ প্রতিকূলের সাথে বেশি বাধা পায়, তাই না? তাই এটা সূত্র ছিল বি মাইনাস এস। তাহলে বলো, বি যদি 10 হয়, এস যদি 5 হয়, তাহলে প্রতিকূলে বেগ কত হলে? প্রতিকূলে বেগ হলো 5 কিমি পার আওয়ার। এবারে কি বলেছে? বলেছে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, তাই না? তাহলে একই দূরত্ব মানে কতটা দূরত্ব অতিক্রম করবে? সে 150 কিমি দূরত্ব অতিক্রম করবে। তার স্পিড কত? বলবে 5, তাই না? কারণ কি, টাইম মানে কি জানি? টাইম মানে জানি ডিস্টেন্স আপন স্পিড। তাহলে ডিস্টেন্স কত? 150, আর স্পিড কত? 5। তাহলে কাটাকাটি করলে কত গো? বলবে 30 ঘন্টা সময় লাগবে। একদম স্লো স্লো যাবে। চলো নেক্সট 13টা বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখো, পরিমিতির অঙ্ক করতে গেলে কিছু হোক বা না হোক তোমাকে সূত্রগুলো মনে রাখতেই হবে। প্রথম কথা, আয়তক্ষেত্রের এখানে কতগুলো সূত্র লাগবে দেখো একটা অঙ্কে। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু এ প্লাস বি। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বলবে এ ইন্টু বি। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে, মানে কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র কি? বলবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এ কি? এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, তার মানে কি কর্ণের সূত্র রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এবারে আমাকে দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে তো, তবে তো আমি কর্ণ বের করতে পারবো। জানবো কিভাবে? দেখো, এগুলো দিয়েই তো বের করে নিতে পারবো। তুমি প্রথমে লেখো পরিসীমার সূত্র, বলবে 2 ইন্টু এ প্লাস বি। পরিসীমা কত গো? পরিসীমা দিয়ে দেওয়া আছে তো 28। তাহলে এখান থেকে আমি এ প্লাস বি বলতে পারি না? দুইটা এদিকে ভাগে চলে গেলে 14/2 করলে, 28/2 করলে 14, তাই তো? এবারে দেখো, আমার ক্ষেত্রফল মানে কি? এ ইন্টু বি, যেটা দিয়ে দেওয়া আছে কত? বলবে 48। আর তুমি একটা জিনিস ভাবো, যে এ আর বির মান কত হলে যেটাকে গুণ করলে 48 হবে, আবার যোগ করলে 14 হবে? তুমি এটা দেখেই বুঝতে পারছো না যে 8 6 48, মানে এরকম বলতে পারি 8 ইন্টু 6 করলে তো 48 হয়। আবার দেখো 8 আর 6 যোগ করলে কত হয়? বলবে 14 হয়। তার মানে শিওর বুঝে গেছে যে একটা ভ্যালু যদি 8 হয় আর একটা ভ্যালু কিন্তু 6। তাহলে এবার এখানে মানটা বসিয়ে দাও, তাই না? তাহলে রুট আন্ডার, আচ্ছা এখানে যদি না পারো, অসুবিধা হবে বুঝতে, এখানে করো। তাহলে কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র হচ্ছে গিয়ে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এর ভ্যালু কত গো? বলবে এর ভ্যালু 8, তাহলে 8 স্কোয়ার প্লাস বির ভ্যালু কত? 6, তাহলে 6 স্কোয়ার। তাহলে বলতে পারি আমি 8 স্কোয়ার মানে 64 প্লাস 6 স্কোয়ার মানে 36। তাহলে 64 আর 6 যোগ করলে 100। তাহলে রুট আন্ডার 100 মানে 100 বর্গমূল কত? বলবে 10। অপশান ডি। বুঝা গেল? পরিমিতির অঙ্ক করতে গেলে তোমাকে সব সূত্র মুখস্থ রাখতে হবে। একটা অঙ্কে 3টে সূত্র লেগে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে মজা পরিমিতির অঙ্ক করতে গেলে। চলো নেক্সট। হ্যাঁ, একটু অ্যাডভান্স, এটা মানে অ্যালজেব্রাতে চলে এলাম। দেখো কি বলেছে? বলছে 2x প্লাস 1/3x সমান সমান 4 হলে 9x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান সমান কত? আচ্ছা, আমরা কিন্তু সবাই একটা জিনিস জানি যে x প্লাস 1x সমান সমান যদি p হয়, তাহলে x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার সমান সমান p স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x, তাই না? 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এই সূত্রটা আমরা সবাই জানি। কিভাবে জানি? কিভাবে আসে সূত্রটা? যাই হোক, এটা আমরা ফাউন্ডেশন ব্যাচে করিয়ে থাকি, এটা তো ফাউন্ডেশন ব্যাচ না, এটা এরকমভাবে প্র্যাকটিস করে এগোতে হবে। চলো, কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমার এখানে যদি স্কোয়ার চাই, তার মানে এক্স স্কোয়ার করলে তো 4x স্কোয়ার হয়, কিন্তু এখানে তো 9x স্কোয়ার, আর এখানে তো 3x স্কোয়ার। তাহলে একে যদি স্কোয়ার করি তাহলে 9x স্কোয়ার হবে, সরি এটা তো 3x, তাহলে 9x স্কোয়ার হবে একে স্কোয়ার করলে, এখানে তো 4x স্কোয়ার। তার মানে কিছু তো গন্ডগোল আছে। কুছ তো গড়বড় হ্যাঁ দয়া, ও গড়বড় ক্যা হ্যাঁ? একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে এই 2x প্লাস 1/3x সমান সমান 4 বলেছে।
এটাকে যদি কোনোভাবে আমি এই 2টাকে যদি কোনোভাবে 3 করতে পারি আর 3টাকে যদি কোনোভাবে 2 করতে পারি, তাহলে ডাইরেক্ট আমি এখান থেকে বলতে পারি 3 স্কোয়ার করলে 9 আর 2 স্কোয়ার করলে 4, তাই না? কিন্তু করবো কিভাবে দেখো তো, যদি তুমি এই জিনিসটাকে উল্টে গুণ করো, মানে এটা ওপরে 2 নিচে 3 আছে, তো যদি এটাকে উল্টে গুণ করো, তারপরে আমি বলতে চাইছি যে ওপরে 2 নিচে 3, মানে আমি বলতে চাইছি যে ওপরে 3 আর নিচে 2 দিয়ে যদি গুণ করো, তাহলে দেখো 2 2 কেটে গেলে 3 থাকবে না? তার মানে এটা তো সবার সাথে গুণ করতে হবে, তাহলে সবার সাথে গুণ করো, 3 2 3 2 সবার সাথে গুণ করো। তাহলে দেখো 2 2 কেটে গেলে এটা কত থাকছে, বলবে এটা 3x থাকছে, প্লাস 3 3 কেটে যাবে, তাহলে এটা কী পড়ে থাকে, বলে 1/2x সমান সমান 2 দুকানে 4, তাহলে 3 দুকানে 6। এবারে দেখো আমি পেয়ে গেছি আসল ভ্যালুটা। এবারে তো স্কোয়ার করলে 9 পাবো, আর এটা স্কোয়ার করলে আমি 4 পাবো, তাই না? তার মানে এবারে অঙ্কটা আমি করতে পারবো। এটা একটু একটু সুন্দর অঙ্ক, একটু ভালো অঙ্ক, তাই না? একটু টুইস্ট দিয়ে দিয়েছিল অঙ্কটার মধ্যে। দেখো এবারে আমি সূত্রে লাগিয়ে দেবো, কী করবো না, পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে করি আমি। আচ্ছা, তাহলে এটা এখন এটা তোমার পুরোটা এক্সের ভ্যালু না, তাহলে কী করবো, পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার মানে কত, বলে 6 স্কোয়ার মানে 36, মাইনাস 2 ইন্টু এক্সের ভ্যালু এটা কত, 3x ইন্টু 1/x এর ভ্যালু এটা, তার মানে 1/2x, তাই না? তাহলে এক্স এক্স কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে কত হবে, বলবে 36 থেকে যদি আমার 3 চলে যায়, তার মানে আমার উত্তর হবে 33। দেখি অপশান, অপশান এ। বোঝা গেল? চলো নেক্সট দেখো 15টা কি বলেছে। বলেছে যে মূলধনের অনুপাত 5:6:8, লাভের অনুপাত 5:3:1। সুতরাং সময়ের অনুপাত কত? দেখো অংশীদারি কারবার করতে গেলে আমরা একটা সূত্র পেয়ে থাকি, সেটা হচ্ছে মূলধন ইন্টু সময় সমান সমান লাভ। মূলধনের অনুপাত ইন্টু সময়ের অনুপাত সমান সমান লাভের অনুপাত। তাহলে দেখো মূলধনের অনুপাত কি দেওয়া আছে, বলে 5:6:8। তাহলে লেখো 5:6:8। সময়ের অনুপাত কত দেওয়া আছে? সময়ের অনুপাত দেওয়া নেই, এটা জানতে হবে আমাকে। আচ্ছা, কিন্তু লাভের অনুপাত দেওয়া আছে, তাহলে লাভের অনুপাত লেখো লাভের জায়গায় 5:3:1। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি বলো 5-এর সাথে কত গুণ করলে 5 হয়? বলবে 1 গুণ করলে, তাই না? বলবে 1 গুণ করলে। এবার বলো যে 6-এর সাথে কত গুণ করলে 3 হয়? তুমি বুঝতে পারছো না, এটা x ধরে নাও। 8-এর সাথে কত গুণ করলে 1 হয়? বুঝতে পারছো না, এটা y ধরে নাও। কিন্তু এটা তো বুঝতে পারছো যে 6 ইন্টু এক্স করে আমি 3 পাবো, তার মানে এক্সের ভ্যালু 3/6, কাটাকাটি করলে 1/2। আর ওয়াইয়ের ভ্যালু বার করার জন্য 8 ইন্টু ওয়াই গুণ করলে আমি 1 পাবো, তার মানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কি 1/8, তাই না? এবার আমার অনুপাত বার করতে পারছি, অনুপাতটা আমি বের করবো। দেখো প্রথমটা তো 1 লেখো, তারপরেরটা হচ্ছে কি 1/2 লেখো, তারপরেরটা হচ্ছে কি 1/8। এবারে দেখো অনুপাত কোনোদিন ভগ্নাংশে থাকে না, এটাকে মানে একদম সরল আকারে নিয়ে যেতে হবে। তাহলে কি করবো না, নিচে যেগুলো আছে সেগুলো লসাগু, তাহলে 2 আর 8-এর লসাগু কত, বলবে 8। তাহলে সবার সাথে 8 গুণ করে দাও। তাহলে এর সাথে যদি তুমি 8 গুণ করো, এর সাথেও 8 গুণ, এর সাথেও 8 গুণ, তাহলে দেখো এটা কত হলো, 8 একে 8, এটা কাটাকাটি করলে 4 একে 4, আর এটা 8 8 কেটে দিলে 1। তখন অনুপাত কত হবে, বলবে 8:4:1। সেটা অপশান এতে আছে। ঠিক আছে, চলো নেক্সট 16টা কি বলেছে। বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5। অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 3:5। বলেছে যে তাদের লসাগু যদি 75 হয়, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? তুমি আগে বলো যে এদের লসাগু কত, এদের এলসিএম কত? এদের এলসিএম 3 5 15, কিন্তু ওরা বলছে কই লসাগু তো 75, তাহলে এই 15-র ভ্যালুকেই ওরা বলছে 75। তাহলে কত গুণ, বলবে 5 15 75। তার মানে সব রেশিওর সাথে যদি আমি 5 করে গুণ করি, তাহলে এক্স্যাক্ট সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। তাহলে 3-এর সাথে যদি আমি 5 গুণ করি, তাহলে 15, আর 5-এর সাথে যদি 5 গুণ করি, তাহলে বলবে 25। তাহলে একটা সংখ্যা 15 হলে আরেকটা সংখ্যা 25। জানতে কি চাইছে, বলছে সংখ্যা দুটোর সমষ্টি কত? তাহলে 15 প্লাস 25 করলে কত হয়, বলবে 40, যেটা অপশান বিতে আছে। ঠিক আছে, বি ফর বাহুবলী। নেক্সট
17টা কি বলেছে? বলেছে পিতা ও পুত্রের 10 বছর আগে বয়সের অনুপাত ছিল 4:1। পিতা ও পুত্রের 10 বছর আগে বয়সের অনুপাত ছিল 4:1। তাই লেখো। দেখো, আমি পিতা পুত্রের অঙ্ক করার সময় এরকম একটা লাইন টানবো, হ্যাঁ, এরকম একটা লাইন টানবো, এরকম 3টে লাইন টানবো। মাঝখানেরটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে অতীত, ঠিক আছে, আর এটা হচ্ছে মানে মানে কি ওটা ভবিষ্যৎ, তাই তো, ভবিষ্যৎ। আচ্ছা, তাহলে দেখো বর্তমান, প্রথমে বলেছে 10 বছর আগে, মানে এটা আমার অতীতের কথা বলছে, তাহলে এখানে লেখো, এই অতীতের সোজায় লেখো, হ্যাঁ। 10 বছর আগে বলেছে, কি বলেছে না পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1, 4:1। এবার বলেছে 10 বছর পরে অনুপাত 2:1। 10 বছর পরে মানে এটা ভবিষ্যৎ, তাই না? তাহলে তুমি ভবিষ্যতের জায়গায় লেখো কত, বলবে 2:1। এবারে তুমি একটা জিনিস দেখো, 10 বছর আগে আর 10 বছর পরে আলটিমেট এদের সময়ের পার্থক্য কত বলো তো? সময়ের পার্থক্য কত? বলবে 10 বছর আগে 10 বছর পরে, মানে সময়ের পার্থক্য কিন্তু 20 বছর, তাই না? 20 বছর। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করো, এদের মধ্যে পার্থক্য কত? বলবে এদের মধ্যে পার্থক্য তো, এটার কোনো পার্থক্যই নেই আর এটার পার্থক্য 2, তাহলে এরকম চেঞ্জ কেন হলো, আলাদা আলাদা কেন হলো? দুটো ক্ষেত্রেই তো পার্থক্য সমান হওয়া উচিত ছিল, তাহলে এটা আমি সমান করব। কি করে সমান করব? দেখো, তুমি এদের ডিফারেন্স কত, বলবে 3, আর এদের ডিফারেন্স কত, বলবে 1। তাহলে এই ডিফারেন্সটা দিয়ে এদের সাথে গুণ, এইটা দিয়ে এদের সাথে গুণ, আর এইটা দিয়ে এদের সাথে গুণ করে আমি যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু এক্স্যাক্ট ভ্যালুগুলো পাবো। এটা কিন্তু হিডেন রেশিও, হ্যাঁ। আমরা রিয়েল রেশিওতে পেতে গেলে এই মেথডটাই কাজে লাগাবো। তাহলে বলো, 1-এর সাথে যদি এইগুলো গুণ করি তাহলে বলবে কত, 4:1ই থাকবে। আর 3-এর সাথে যদি এইগুলো গুণ করি তাহলে বলবে কত, 3 দুকানে 6:3 3। তার মানে 10 বছর আগে ছিল 4:1, আর 10 বছর পরে মানে ভবিষ্যতে 6:3। এবারে কিন্তু আমার রিয়েল রেশিও পেয়ে গেছি। এবারে তুমি বলো যে কত বছর পরে এসেছে, কত বছর পরে এসেছে? বলবে এখানে আমরা বলতে দেখছি যে 2 বছর, কিন্তু ওখানে আলটিমেট বয়সের এই বছরের পার্থক্য কত ছিল, বলে 20। তাহলে 2-এর ভ্যালু যদি 20 হয় তাহলে কত গুণ, বলবে 10 গুণ। জানতে কি চেয়েছে, বলছে পিতার বর্তমান বয়স কত। আচ্ছা, পিতার না এটা বর্তমান না এটা বর্তমান, তাহলে যদি আমি এটা ধরে করি তাহলে 10 বছর আগে পিতার বয়স কত ছিল, বলবে 4-এর সাথে যদি আমি 10 গুণ করি, 4-এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে হচ্ছে আমার 40। তাহলে পিতার 10 বছর আগে যদি 40 হয় তাহলে 10 বছর পরে কত, বলবে এর সাথে আমি আরও 10 যোগ করে দেবো, মানে 50। তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স এখানে আছে, এখানে কত না, বলবে 50। বাপরে বাপ, এটাও বি ফর বাবু বলি। পিতার বর্তমান বয়স কত হলো, 50। নেক্সট। আচ্ছা, ত্রিকোণমিতির অঙ্ক দেখো কি বলেছে। বলেছে যে সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইজুকাল টু 7/12। দেন জানতে চেয়েছে সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা, আমরা এটাকে নিয়েই কাজ করবো, কারণ এর ভ্যালুটা জানতে বলেছে। লেখো লেখো সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 টু দি পাওয়ার 4 থিটা। আচ্ছা, তুমি দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি কি না, এইভাবে লিখতে পারি কি আমরা? বলবে হ্যাঁ পারি। তাহলে এটাকেও তো লিখতে পারি, দেখো তো এইভাবে পারি কি না? বলবে হ্যাঁ পারি। এবারে একটা জিনিস খেয়াল করো, এটাকে যদি তুমি এ ভাবো, এটাকে যদি তুমি এ ভাবো, আর এটাকে যদি তুমি বি ভাবো, এটাকে তুমি যদি এ ভাবো আর এটাকে যদি তুমি বি ভাবো, তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিনা। তাহলে তুমি বলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? বলবে তো খুবই সহজ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? বলবে হ্যাঁ, লিখে ফেলো। তাহলে এ প্লাস বি মানে কি? তাহলে কি লিখবে? বলবে যে এ প্লাস বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এবারে একটা জিনিস খেয়াল করো, এই দেখো সেক স্কোয়ার থিটা প্লাস 10 স্কোয়ার থিটা, এই ভ্যালুটা কিন্তু আমরা জানি কত, বলবে 7/12। তাহলে এখানে ভ্যালুটা পুট করে দাও, 7/12 ইন্টু এই ভ্যালুটা কত বলো তো, সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইজুগাল টু 1। আমরা জানি না 3টে সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুগাল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইজুগাল টু 1, আর
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেরকম এই সূত্রটা এটা পুরোটার মান কি বলতে পারি আমরা? 1 বলতে পারি না? তাহলে 7/12 ইন্টু 1 করলে সেই 7/12ই থাকে, যেটা অপশান এ। খুবই সুন্দর অঙ্ক। চলো নেক্সট। আমরা কিন্তু প্র্যাকটিস সেট এমনভাবে প্র্যাকটিস করবো যাতে সব চ্যাপ্টারই কভার করতে পারি, তাই না? তবে তো প্র্যাকটিস করে মজা, না হলে একটা চ্যাপ্টারে 5টা 6টা অঙ্ক করে নিলাম, তাহলে কিসের প্র্যাকটিস হলো? প্র্যাকটিস সেট এরকমই হওয়া উচিত না? 20টা চ্যাপ্টার 20টা অঙ্ক। চলো নেক্সট। কি বলেছে 19-এরটা? বলেছে যে এক ব্যক্তি একটি দ্রব্য 10% ছাড়ে বিক্রি করে, যার মুদ্রিত মূল্য 120 টাকা। যদি সে 20% লাভে বিক্রি করে থাকে তবে তার ক্রয় মূল্য কত? দেখো, এই ছাড়ের অঙ্ক যখন আসবে, আর যখন এরকম ছাড় দিয়েও লাভ হচ্ছে, তখন আমরা কি করব? এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো, ছাড় মানে লিখবো MP/SP, আর লাভ মানে লিখবো SP/CP। লাভ মানে CP/SP সম্পর্ক, আর ছাড় মানে MP/SP সম্পর্ক। ঠিক আছে, দেখো প্রথমে ছাড় দিচ্ছে, তাহলে ছাড় মানে MP/SP। কত পার্সেন্ট? 10%। 10% মানে 1/10। 10% মানে 1/10, মানে 10 টাকায় 1 টাকা ছাড় দেবে। 10 টাকায় 1 টাকা ছাড় দিলে ক টাকায় বিক্রি করবে গো? বলবে 9 টাকায় বিক্রি করবে। তারপর লাভ হচ্ছে 20% লাভ। লাভ মানে কার কার সম্পর্ক? SP/CP সম্পর্ক। লাভ মানে SP/CP, তাই না? দেখো 20% লাভ হচ্ছে, 20% মানে কত? 20% মানে বলবে 1/5। তার মানে যদি 5 টাকায় জিনিসটা কিনি, 1 টাকা লাভে মানে 6 টাকায় বিক্রি করবো, তাই তো? বলবে হ্যাঁ। এবারে দেখো, এবারে তুমি কোনা কেটে দাও, কোনাকুনি কেটে দাও, তাহলে SP/SP কেটে গেল। তাহলে এদিকে কি পড়ে থাকলো? এদিকে পড়ে থাকলো, বলবে এদিকে তো CP পড়ে, এদিকে তো MP পড়ে আছে দাদা, আর এদিকে CP। আচ্ছা, এবার দেখো 5 দিয়ে 10 কোনাকুনি কাটা যায়, কেটে দাও, তাই না? এবারে দেখো, যদি আর কাটা যায় কাটবে, না হলে তুমি গুণ করে দাও। তাহলে এটা কত গুণ করে? MP সোজা কি পাচ্ছ? 6 আর 2, তাহলে 6 দুকানে 12। আর CP সোজায় কি পাচ্ছ? বলবে শুধু 9, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি যে MP আমি পাচ্ছি 12 আর CP আমি পাচ্ছি 9। এবারে তুমি দেখো MP ওরা কত বলছে, যে ওই জিনিসটার মুদ্রিত মূল্য। MP মানে মার্ক প্রাইস মানেই তো মুদ্রিত মূল্য, তাই না? তাহলে ওরা বলছে MP হচ্ছে 120। তাহলে 12-র ভ্যালু যদি 120 হয়, তাহলে কত গুণ? 10 গুণ। তাহলে CPর ভ্যালু কত? এর সাথে 10 গুণ করলে 90। এটাই তো জানতে চেয়েছে। বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানেই তো CP, তাহলে কত? 90 টাকা, যেটা অপশান এতে আছে। বোঝা গেল? চলো নেক্সট, লাস্ট অঙ্ক। কি বলেছে? বলেছে a retailer offers a discount scheme on shirt that is buy 2 get 2 free. What is the discount percentage? দেখো বাংলায় বললে কি বলেছে? বলছে একজন দোকানদার, সে একটা স্কিম চালু করেছে একটা জামার ওপরে, সেটা কি না একটা শার্টের ওপর, সেটা কি? যে 2টো কিনলে 2টো ফ্রি। তাহলে কত পার্সেন্টেজ? দেখো কেউ মনে করতে পারে যে 2টো কিনছি 2টো ফ্রি মানে তো 100%। 100% মারো, 100%। কিন্তু যেই 100% মারবে, সঙ্গে সঙ্গে সে পরীক্ষার হলে মহা পাপ করে চলে আসলো। তার কারণ পরীক্ষার হলে ভুল হয় না, পাপ হয়, আর পাপের কোনো ক্ষমা নেই, তাই নেগেটিভ পয়েন্ট হয়। মানে নেগেটিভে তুমি স্কোর করো, তাই না? ভুলের তো প্রায়শ্চিত্ত আছে, পাপের কোনো ক্ষমাই নেই, তাই তোমাকে নাম্বারটা কাটবে। কি করে করব? অ্যাকচুয়ালি জিনিসটা দেখো, সে 2টো কিনছে 2টো ফ্রিতে দিচ্ছে, মানে আলটিমেট এখানে কিন্তু 4টে জিনিসেরই খেলা। ও ব্যাটা তোমাকে 4টে জিনিসই কেনাবে, মানে ও চাইছে যে আমি কি করে তাড়াতাড়ি বিক্রি করতে পারি, মানে ওকে 4টেই বিক্রি করবে। ও এরকম বলছে যে তুমি 2টো কেনো, 2টো আমি ফ্রিতে দেবো, কিন্তু আলটিমেট ও ব্যাটা কিন্তু তোমাকে 4টেই কেনাচ্ছে তোমাকে দিয়ে। তার মানে ও 4টেই কেনাচ্ছে, মানে তুমি 4টেই কিনছো, 4টে কিনে 2টো ফ্রিতে পাচ্ছ। তাহলে কত পার্সেন্টেজ জানতে চেয়েছে? কত পার্সেন্টেজ? বলবে 100%। কত পার্সেন্ট? না, পার্সেন্টেজ জানতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে ইন্টু করে কাটাকাটি করলে কত হবে? 4×25 100, মানে 25 দুকানে 50%, যেটা অপশান ডিতে আছে। যে অপশান এ করেছো তার কপালে কষ্ট আছে পরীক্ষার হলে। চলো, আজকে ক্লাসটা কেমন ছিল অবশ্যই জানাবে। আমি অনেক ভালো ভালো অঙ্ক নিয়ে আসার চেষ্টা করেছি, আর 20টা চ্যাপ্টার থেকে 20টা অঙ্ক নিয়ে এসেছি। তো এরকম প্র্যাকটিস সেট যদি আমার সাথে প্র্যাকটিস করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। ঠিক আছে, সবাই তো জানো, আর বলার কিছু নেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করতে পারলে করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তো এই বলে আজকে ক্লাসটা শেষ করলাম। হ্যাঁ, অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। হ্যাঁ।
কারণ অনেক ভালো ভালো জিনিস তোমাদের উপহার দেওয়ার আছে। চলো টাটা। আর কার কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই করে কমেন্টে জানিয়ে দেবে।